প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আবারও একটি নতুন ক্লাসে স্বাগতম। পলিটিক্যাল সায়েন্স, পল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান বিষয় তোমাদের রয়েছে। তোমাদের আন্তর্জাতিক রাজনীতি যে বিষয়টি, তার উপরে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে, সেটা হচ্ছে রাষ্ট্রীয় কুশলবাদের ভূমিকা। তো এই প্রশ্নটির উন্নত মানের নোটস নিয়ে আমি তোমাদের আলোচনা করছি। তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। নোটস প্রয়োজন হলে অবশ্যই তোমরা কমেন্ট করো, এবং ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকেও তোমরা নিতে পারবে। ওকে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, তোমরা পিডিএফটা পেয়ে যাবে, পাসওয়ার্ড থাকবে, তবে ভিডিওটা যারা দেখবে প্রথম থেকে তাদের এই পাসওয়ার্ডটা জানতে পারবে। চলো স্টার্ট করা যাক। তো চলো তাহলে তোমরা থাম্বনেল দেখেই বুঝেছো। প্রশ্ন: আন্তর্জাতিক রাজনীতিতে রাষ্ট্রীয় কুশলবাদদের যে ভূমিকা সেটা আলোচনা করতে বলা হয়েছে। তো আমরা প্রথমে দেখে নেব ভূমিকা। তোমরা এইভাবে পয়েন্ট করতে করতে কিন্তু প্রশ্নের শেষ করবে। ঠিক আছে? প্রথমত তোমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে খুব ভালো করে নোটটি সংগ্রহ করা এবং খুব ভালো করে বুঝে নেওয়া। তাহলে কি হবে, নোটটি যখনই তুমি খুব ভালো করে বুঝে নেবে তাহলে কিন্তু সেখানে তোমাদেরকে পড়তে বা বুঝতে বা লিখতে তোমার কিন্তু অসুবিধা হওয়ার কথা নয়। তো চলো প্রথমে আমরা দেখে নেব ভূমিকা। দেখো এখানে ভূমিকাতে তোমাদের যেটা রয়েছে, ঠিক আছে, এখানে ভূমিকা ইন্ট্রোডাকশনে রয়েছে আন্তর্জাতিক রাজনীতির প্রধান কেন্দ্রবিন্দু হলো বিশ্বমঞ্চে বিশ্ব রাজনীতির প্রধান চালিকা শক্তি বা কুশলবাদদের ভূমিকা। ওকে, তাহলে বুঝতে পারলে। তো এরপর বলছে যে আন্তর্জাতিক সম্পর্কের ঐতিহ্যবাহী কুশলবাদের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে তোমাদের ধ্রুপদী বা অ্যাপ্রোচ অনুসারে রাষ্ট্র হলো আন্তর্জাতিক রাজনীতির মূল ও সর্বাধিক প্রভাবশালী কুশলক। তাহলে আমরা একটা সাল এখানে অন স্ক্রিনে দেখছি, দেখো এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের। 1980 48 1948 এ যে ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি হয়েছিল, ঠিক আছে? তো সেটা কিন্তু তার মাধ্যমে আধুনিক সার্বভৌম রাষ্ট্রের উদ্ভব হয় এবং সেই সময় থেকেই আন্তর্জাতিক সম্পর্কের প্রধান চরিত্র হিসাবে কিন্তু রাষ্ট্র নিজের অস্তিত্ব প্রতিষ্ঠা করে। এ পর্যন্ত তোমরা বুঝতে পারলে? ঠিক আছে? তারপরে এখানে দেখো, তোমরা এভাবে কিন্তু পয়েন্ট করবে। ঠিক আছে? পয়েন্টটা দেখো। এখানে দেখো, আন্তর্জাতিক রাজনীতিতে রাষ্ট্রীয় যে কৌশল বলতে বোঝায় সেই সমস্ত রাজনৈতিক সত্তাকে যাদের নির্দিষ্ট একটা ভূখণ্ড এবং স্থায়ী জনসংখ্যা, তারপরে সরকার এবং অভ্যন্তরীণ ও বাহ্যিক সার্বভৌমত্ব রয়েছে। তো এই প্রসঙ্গে বলে রাখি, ভিডিওটি যদি ভালো লাগে বা নোটটি যদি তোমাদের উপকারে আসে, অবশ্যই তোমরা কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা টেলিগ্রামের মাধ্যমে এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে। তবে পিডিএফটি ডাউনলোড করার জন্য পাসওয়ার্ড থাকবে, পাসওয়ার্ডটা অবশ্যই কিন্তু তোমরা এই ভিডিওতে আমি বলে দেবো। তাই পিডিএফটা ডাউনলোড করতে পাসওয়ার্ড দিতে হবে, আর পাসওয়ার্ড না দিলে কিন্তু খুলবে না পিডিএফটা। তাই পিডিএফটা ডাউনলোড করার পরে পাসওয়ার্ডটা অবশ্যই দিতে হবে। সম্পূর্ণ নোটটা ফ্রি এ তোমরা পেয়ে যাচ্ছ। ওকে, তো চলো দেখো, তাহলে নির্দিষ্ট একটা ভূখণ্ড থাকবে, তারপরে স্থায়ী জনসংখ্যা থাকবে, সরকার এবং অভ্যন্তরীণ ও বাহ্যিক সার্বভৌমত্ব থাকবে। সেটাই হচ্ছে, ঠিক আছে, কি বললাম, সেটা হচ্ছে রাষ্ট্রীয় কুশলবাদের ধারণা। ওকে, তো এরপরে তোমরা যে পয়েন্টটা রাখবে, দেখো মূল যে বৈশিষ্ট্য, ঠিক আছে, মূল বৈশিষ্ট্যটা কি থাকবে? মূল বৈশিষ্ট্যটা হলো রাষ্ট্র হলো এমন একটি একমাত্র প্রতিষ্ঠান যার অভ্যন্তরীণ সার্বভৌমত্ব এবং অর্থাৎ চূড়ান্ত ক্ষমতা যেটাকে বলা হচ্ছে, ঠিক আছে, এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী আইন সম্মত শক্তির একটা একগুচ্ছ ব্যবহারের অধিকারকে বোঝানো হয়েছে। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে তার মূল বৈশিষ্ট্যের আন্ডারের মধ্যে পড়ছে। এবারে এই মূল বৈশিষ্ট্যর আন্ডারের মধ্যে তোমরা যে সমস্ত খুব সুন্দর, সুন্দর পয়েন্টগুলোকে তুলে ধরবে সেগুলো একটু দেখে নাও। দেখো, আন্তর্জাতিক রাজনীতিতে, ঠিক আছে, রাষ্ট্রীয় কুশলবাদদের ভূমিকা, রুল অফ স্টেট অ্যাক্টরস ইন ইন্টারন্যাশনাল পলিটিক্স। রাষ্ট্র আন্তর্জাতিক রাজনীতিতে প্রধান ভূমিকাগুলি যেভাবে পালন করে,
ঠিক আছে? সেগুলোই তোমাদের সামনে পয়েন্ট আকারে তুলে ধরছি। তোমরা কিন্তু ১, ২ বা ক, খ বা এবিসিডি ভাবেও কিন্তু লিখতে পারো। দেখো ক, কি রয়েছে? সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা। ওকে? তো এখান থেকে তোমরা দেখো রাষ্ট্রীয় কুশলপদের যে প্রাথমিক ও প্রধান দায়িত্ব হলো নিজের জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করা এবং নিজস্ব সার্বভৌমত্ব রক্ষা করা। তাহলে বুঝতেই পারলে, তাহলে রাষ্ট্রীয় কুশলদের বা অ্যাক্টরদের প্রধান কাজ হলো যে প্রধান দায়িত্ব নিজের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং নিজস্ব যে সার্বভৌমত্ব বা সার্বভৌমিকতা রয়েছে সেটা কিন্তু রক্ষা করা। এবং এই বাস্তববাদী, একজন বাস্তববাদী হ্যান্স জে মর্গেনথাউ, ঠিক আছে? তিনি বলেছিলেন যে আন্তর্জাতিক রাজনীতি হলো একটা ক্ষমতার লড়াই। পলিটিক্স এবং নেশন অ্যান্ড স্ট্রাগল অফ পাওয়ার। ওকে? তো প্রতিটি রাষ্ট্রই নিজের সামরিক শক্তি, কি বললাম? প্রত্যেকটা দেশ বা প্রত্যেকটা রাষ্ট্রই নিজের সামরিক শক্তি বৃদ্ধি এবং জাতীয় সুরক্ষায়, স্বার্থ সুরক্ষায় সার্বক্ষণিক নিয়োজিত থাকে এবং এটাই তার প্রধান কর্তব্য। এরপরে তোমরা যেটা করবে দেখো সেটা হচ্ছে পররাষ্ট্র নীতি। ঠিক আছে? পররাষ্ট্র নীতি নির্ধারণ ও রূপায়ণ। ওকে? তো আন্তর্জাতিক সম্পর্ক এটা পয়েন্ট করবে, করে এভাবে লিখবে, আন্তর্জাতিক সম্পর্ক কিভাবে পরিচালিত হয় বা কিভাবে পরিচালিত হবে বা আগে কিভাবে হয়েছে, এখন কিভাবে হবে, বর্তমানে কিভাবে হতে পারে, সেই সমস্ত একটা চিন্তা ভাবনা করে তা নির্ভর করে রাষ্ট্রের বিদেশ নীতি, ফরেন পলিসি বা বৈদেশিক নীতির উপর। বোঝা গেল? এরপরে দেখো, এরপরে যে প্রতিটি রাষ্ট্রই নিজের জাতীয় স্বার্থ আ ন্যাশনাল ইন্টারেস্ট বাস্তবায়নের জন্যে একটা কূটনৈতিক চাল চালে, যেটা দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক চুক্তি তৈরি করে। অর্থাৎ আমরা আমাদের দেশ চাইবো যে আমরা সবার আগে এগিয়ে যেতে এবং অপরকে সাহায্য করে। ঠিক আছে? এভাবে পরবর্তী একটা পয়েন্ট আসবে। তোমরা এভাবে একটা পয়েন্ট করবে। পয়েন্টটা দেখো গ, অর্থাৎ এখানে দেখতেই পাচ্ছ কূটনৈতিক এবং সম্পাদন, চুক্তি সম্পাদন। ওকে? তাহলে কি দাঁড়াচ্ছে? যে আন্তর্জাতিক রাজনীতিতে বিবাদ নিষ্পত্তি, আন্তর্জাতিক চুক্তি গঠন এবং নতুন অংশীদারিত্ব, ঠিক আছে? নতুন অংশীদারিত্ব তৈরিতে রাষ্ট্রের কূটনৈতিক ভূমিকা একটা বিশেষ গুরুত্বপূর্ণ। ভিয়েনা সনদ অনুসারে আন্তর্জাতিক আইনে কেবলমাত্র বা একমাত্র রাষ্ট্রীয় প্রতিনিধি বা কূটনীতিবাদরাই, ওকে? তো সঠিকভাবে রাষ্ট্রের প্রতিনিধিত্ব করতে পারে। পরে দেখো তোমাদের একটা পয়েন্ট চলে এসেছে সামনেই, সেটা হচ্ছে যুদ্ধ ও শান্তি প্রতিষ্ঠা, ওয়ার অ্যান্ড পিস। ওকে? তো আন্তর্জাতিক রাজনীতিতে যুদ্ধ ঘোষণা করা বা শান্তি চুক্তি স্বাক্ষর করার একমাত্র বা একগুচ্ছ সার্বভৌমিকতা ক্ষমতা একমাত্র রাষ্ট্রীয় কুশলবাদদেরই রয়েছে। অর্থাৎ আমলাদের একমাত্র কিন্তু এটা রয়েছে। সেই ক্ষেত্রে উদাহরণস্বরূপ যদি আমরা একটু দেখি তাহলে কি দেখতে পাবো? দেখতে পাবো যে ১ম ও ২য় বিশ্বযুদ্ধ যখন হয়েছিল, ঠিক আছে? তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে ১ম ও ২য় বিশ্বযুদ্ধ কত সালে হয়েছিল? চলো ঝটপট এই মুহূর্তে কমেন্ট করো ১ম ও ২য় বিশ্বযুদ্ধ কত সালে হয়েছিল? দেখি কতজন সঠিক অ্যান্সার করো তোমরা। চলো কমেন্ট করো। ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দেব। দেখো, ১ম ও ২য় বিশ্বযুদ্ধ কিংবা সাম্প্রতিক যখন সময় আ রাশিয়া ইউক্রেনের মধ্যে সংঘাত একটা দেখা যায় সেটা আমরা সবাই কমবেশি জানি। তাহলে বিশ্ব যখন আ একটা রাজনীতিতে তোলপাড় বা যুদ্ধ মতন বা শান্তির গতিপথকে মূলত রাষ্ট্রেই নির্ধারণ করে। এরপরে পয়েন্ট করবে তোমরা আন্তর্জাতিক আইন ও নিয়মকানুন তৈরি। আন্তর্জাতিক আইনের প্রধান উৎসই হলো বিভিন্ন রাষ্ট্র কর্তৃক স্বাক্ষরিত ও চুক্তি ও সমঝোতা। ঠিক আছে? রাষ্ট্রসমূহ যৌথভাবে আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক নীতি ও জলবায়ু চুক্তি, যেমন প্যারিস জলবায়ু চুক্তি ইত্যাদি রচনা করে এবং তা মেনে চলতে বাধ্য থাকে। ঠিক এর পরবর্তী আরেকটা পয়েন্ট করবে তোমরা। যেহেতু এটা বড় প্রশ্ন তাহলে তোমাকে বিস্তারিত লিখতে হবে। দেখো,
বিশ্ব অর্থনীতি পরিচালনা করা। দেখো, বিশ্বায়ন সত্ত্বেও আন্তর্জাতিক অর্থনীতি মূলত রাষ্ট্রীয় সিদ্ধান্তের উপর ভিত্তি করে গড়ে ওঠে। কি বললাম? বিশ্বায়ন রয়েছে কিন্তু আন্তর্জাতিক অর্থনীতিটা রাষ্ট্রের যে সিদ্ধান্ত থাকে সেই সিদ্ধান্তের উপর নির্ভর করেই কিন্তু গড়ে ওঠে। যেমন শুল্ক নীতি, বাণিজ্য নীতি, আন্তর্জাতিক ঋণ, তারপরে তোমার অর্থনৈতিক নিষেধাজ্ঞা ইত্যাদি আ রাষ্ট্রীয় কুশলবাদদের মাধ্যমেই নিয়ন্ত্রিত হয়। এরপরে তোমরা আরেকটি মূল পয়েন্ট করবে, সেটা হচ্ছে রাষ্ট্রীয় কুশলবাদের ভূমিকার পরিবর্তন ও চ্যালেঞ্জ। বর্তমান বিশ্বায়ন ও আধুনিক যুগের প্রেক্ষাপটে রাষ্ট্রীয় কুশলবাদের ভূমিকার সামনে কিছু নতুন চ্যালেঞ্জ, সেগুলো কি কি সেগুলো দেখে নাও। প্রথম পয়েন্ট করবে অরাষ্ট্রীয় কুশলবাদের উত্থান। দেখো, বহুজাতিক সংস্থা যেমন MNCS, ঠিক আছে, আন্তর্জাতিক সংস্থা যেমন UN, ঠিক আছে, WTO বা NGO, ঠিক আছে, এবং সন্ত্রাসবাদী কিছু সংগঠনের প্রভাবে বৃদ্ধি পাওয়ায় রাষ্ট্রীয় কুশলবাদের একগুচ্ছ ক্ষমতা কিছুটা টান পড়েছে। ঠিক এরপরে ২ নম্বরে তোমরা লিখবে বিশ্বায়ন, গ্লোবালাইজেশন। তাহলে তথ্য প্রযুক্তি ও মুক্তি বাজারের যুগে রাষ্ট্রের সার্বভৌমত্ব বজায় রাখার জন্যে এবং রাষ্ট্রের ভৌগোলিক সীমানা বা নিয়ন্ত্রণের ক্ষমতা কিছুটা শিথিল করা হয়েছে। এরপরে থাকবে বিশ্বজনীন যে প্রবলেম বা বিশ্বজনীন চ্যালেঞ্জ বা সমস্যা, সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তন এবং মহামারী ইত্যাদির মতন একক কোনো নির্দিষ্ট পক্ষে সমাধান করা সম্ভব নয়। তাই এইভাবে তোমরা প্রত্যেকটা পয়েন্ট কিন্তু লেখার পরে অবশ্যই তোমরা মূল্যায়ন বা উপসংহার লিখবে। কি লিখবে উপসংহারে? উপসংহারে বলা যায় যে অরাষ্ট্রীয় কুশলবাদের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পেলেও আন্তর্জাতিক রাজনীতির মূল নিয়ন্ত্রক শক্তি হিসাবে রাষ্ট্রীয় কুশলবাদের প্রাসঙ্গিকতা বিন্দুমাত্র হ্রাস পায়নি। ঠিক একইভাবে ওর পরের লাইনে লিখবে আন্তর্জাতিক আইন প্রণয়ন, সামরিক নিরাপত্তা প্রদান এবং বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করার চূড়ান্ত অধিকার এখনো রাষ্ট্রের হাতেই সুরক্ষিত রয়েছে। তাই আন্তর্জাতিক রাজনীতির মূল ভিত্তি বা ভিত্তিমূল হিসাবে রাষ্ট্রীয় কুশলবাদটাই প্রধান কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে এবং ভবিষ্যতেও তা থাকবে। অবশ্যই এই নোটটা তোমরা প্রত্যেকেই কিন্তু পরীক্ষাতে লিখতে পারবে। আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নেবে। আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলের, ঠিক আছে? এবং প্রত্যেকটা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ঠিক আছে, ছাত্রছাত্রীদের জন্য আমাদের কোচিং এর সেন্টার থেকে তোমাদের প্রত্যেকটা বিষয়ের টিপস, সাজেশন, নোটস রয়েছে। তো অবশ্যই তোমরা ভিডিও ডেসক্রিপশনে ফলো করো, ঠিক আছে? আর তোমরা যারা এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করবে এবং তারপরে ওপেন করতে গেলে তোমাকে একটা পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ডটা তোমরা একটু দেখে নাও। পাসওয়ার্ডটা হচ্ছে 20, ঠিক আছে? 26 2026, ওকে? তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর অবশ্যই পড়াশোনার মধ্যে থাকবে আর সর্বদা অল টিপস পিএম চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে। ধন্যবাদ।